সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। স্বাগত মাসুদ, অনেকদিন পরে। হ্যাঁ, শিরোনাম দেখে আসি, তারপরে আপনার সঙ্গে আলোচনায় যাব। বাংলাদেশ প্রতিদিন, পুলিশকে শক্ত থাকার বার্তা। বিএনপিকে ১-১১ মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে তারেক রহমান। দৈনিক ইত্তেফাকের শিরোনাম হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে আপত্তি ইসির। আমরা বলছি ডিসেম্বরে নির্বাচন হাতে সময় বেশি নেই, সংস্কার যা করার করে ফেলতে হবে। মানবজমিন বাংলাদেশ নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র, তাই নিয়ে আমরার হামজা, ফুটবলার হামজা এখন বাংলাদেশে। আর সমকাল নির্বাচনে চাপ এলো, শক্ত থাকার নির্দেশ, নথিতে আইনজীবী অন্যজন বিল পেয়েছেন তাপস। কালের কণ্ঠ, হাতে বেশি সময় নেই, ডিসেম্বরের নির্বাচন, ইউনাইটেডের পেটে কর ফাঁকির ১২৬০ কোটি টাকা। আমার দেশ বদির সঙ্গে বিরোধী কসফায়ারে কাউন্সিলর একরাম, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে প্রফেসর ইউনূস। আমাদের সময় সংস্কার নির্বাচন টানাপোড়েন, সংস্কার কমিশনের সুপারিশে ইসির আপত্তি। কালবেলা আগে শুরু হবে আশুলিয়ায় লাশ পোড়ানোর বিচার, ডিসেম্বরের নির্বাচন সংস্কার করে ফেলতে হবে। দেশ রূপান্তর ধর্ষণের বিচারে নতুন ধারা, ডিসেম্বরের নির্বাচন, তার আগে রাষ্ট্র সংস্কার। সময়ের আলো, সংসদ নাকি গণপরিষদ, এক টিকাতেই আত্মসাৎ ২২,০০০ কোটি। খবরের কাগজ, ডাবির ১২৮, চুয়েটের ১৯, জুলাই অভ্যুত্থানে হামলায় জড়িত, হামজা হয়ে ওঠার গল্প। দিনকাল, পুলিশকে পাশ কাটিয়ে দেশ করা যাবে না, ডক্টর ইউনূস। ১-১১ মতো বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে তারেক রহমান। আলোকিত বাংলাদেশ, তৃণমূল নিয়ে বিএনপিতে অস্বস্তি, সংস্কার যা করা ডিসেম্বরের মধ্যেই করতে হবে। করতোয়া ডিএনএ রিপোর্ট ছাড়াও হবে ধর্ষণের বিচার, অভিযুক্ত ডাবির ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার। The business standard, Yunus orders police to strengthen security ahead of polls. নির্বাচন নিয়ে অনেকগুলো খবর আছে, বিশেষ করে নির্বাচন কমিশন আর নির্বাচন সংক্রান্ত যে সংস্কার কমিশন, এর মধ্যে এটা টানাপোড়েন চলছে, এটা মতবিরোধ হয়েছে, এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এক, আর প্রধান উপদেষ্টা বলেছেন হাতে সময় নেই নির্বাচন ডিসেম্বরে। জি, এখানে আসলে যে জিনিসটা হয়েছে কি, প্রধান উপদেষ্টার বক্তব্যটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে কিন্তু। জি, কারণ গত বেশ কিছুদিন ধরেই কিন্তু একটা সন্দেহ, এক ধরনের দোলাচল ছিল যে তাহলে কি নির্বাচন ডিসেম্বরে হবে না, আর একটু পিছাবে, আবার ছোট প্যাকেজ বড় প্যাকেজ, এই ধরনের আলোচনা কিন্তু হয়েছিল। তার মধ্যে এইবার যেন মনে হলো যিনি সরাসরি বললেন যিনি ডিসেম্বরকে মাথায় রেখে অগ্রসর হচ্ছেন এবং সেভাবে সংস্কার কর্মকাণ্ড দ্রুত করে ফেলার জন্য বলছেন। তো এটা আমি মনে করি আমাদের দেশের সাধারণ মানুষের জন্য, ভোটারদের জন্য, যারা ভোট প্রত্যাশী রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা খুবই একটা ইতিবাচক সংবাদ। এটা এটা জি, কারণ মানুষে কিন্তু ওইভাবে প্রস্তুতি নিচ্ছে যে আমরা ডিসেম্বরে ভোট দিতে পারবো। একটা জিনিসকে কিছুই না হতো ভোট দিতে পারাটা, কিন্তু তারপরেও আমি অনেক মানুষের মধ্যে বলতে দেখছি যে ৩০-৩৫ বছর বয়স হয়ে গেলো এই পর্যন্ত ভোট দিতে পারলাম না। তো তাদের কাছে কিন্তু ভোট দিতে পারাটাই একটা আনন্দের ব্যাপার। তো সেই জিনিসটা আমার মনে হয় হতে যাচ্ছে, এটা একটা আমি মনে করি পজিটিভ নিউজ। আর নির্বাচন কমিশন যে কথাটা বলেছেন, নির্বাচন সংস্কার যে এই কমিশন, ওদের যে রিপোর্ট, দেখেন যতগুলি সংস্কার কমিশন হয়েছে তাদের প্রত্যেকটা রিপোর্ট বর্তমানে যা চলছে তার থেকে তো একটু ভিন্ন হবেই। এখন বর্তমানে যেটা চলছে এর থেকে কিছু সুবিধা ভোগকারী কিছু লোক আছে, এখন তারা এতে আনহ্যাপি হবেন। যেমন প্রশাসন সংস্কার কমিশন, তাদের অনেক সিদ্ধান্তে প্রশাসনের অনেকে আনহ্যাপি হবেন। আর নির্বাচন সংস্কার কমিশন যে যেগুলো বলেছে তাতেও নির্বাচন কমিশনের কিছু কিছু আপত্তি আছে। আমি যতটুকু বুঝতে পেরেছি এখানে যে সীমানা নির্ধারণের ব্যাপারটা এই কমিশনের, সংস্কার কমিশনের প্রস্তাব বলা হয়েছে, এটা নির্বাচন কমিশনের হাতে না রেখে আলাদা একটা প্রতিষ্ঠানকে দেওয়া যেতে পারে, যারা নাকি বিভিন্ন সময় টাইম টু টাইম সীমানাগুলি পুনর্নির্ধারণ করবেন। এটা নিয়ে ওনারা মনে করছেন যে ওনাদের ক্ষমতা কমে যাবে। তো ক্ষমতা তো কমতেই পারে, আপনি যে ক্ষমতা প্রয়োগ করতে পারেন না, যে ক্ষমতা আপনার আয়ত্তের বাইরে, সেই ক্ষমতা যদি কমে আপনার আনহ্যাপি হওয়ার কি আছে? সব কিছু নিজের কাছে রাখতে হবে কেন? আমি আরেকটা কথা বলি যেটা হয়তো একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে, সেটা হলো আমাদের যে এনআইডি, এটা কিন্তু ভোটার আইডি কার্ড না, এটা কিন্তু ন্যাশনাল আইডি কার্ড। তো ন্যাশনাল আইডি কার্ড
নির্বাচন কমিশনের হাতে থাকবে কেন? পৃথিবীর কোন দেশে আছে? পৃথিবীর কোন দেশে আছে? কোথাও নাই। কিন্তু তা আমাদের এখানে আছে কেন? আপনি নিশ্চয়ই মনে আছে, এটা রৌফ সাহেব শুরু করছিলেন প্রথম। রৌফ সাহেব প্রথম এই এনআইডিটা শুরু করছিলেন, মানে ওটা হলো উনি শুরু করেছিলেন ভোটার আইডি কার্ড। ওইটা যেহেতু উনি ভোটার আইডি কার্ড শুরু করেছিলেন, অত ইলেকশন কমিশনের আন্ডারে ছিল। তারপরে ওটা যখন ভোটার আইডি কার্ডটা এনআইডি হয়ে গেল, তখন যেহেতু ওরা করছিল, ওরা ওদের মাধ্যমে হচ্ছে। এটা তো আমি মনে করি ওদের হাতে থাকা ঠিক না। এনআইডি কখনো ইলেকশন কমিশনের হাতে থাকবে কেন? তো এখন এই ধরনের অনেক, আবার আপনি এনআইডি ওদের কাছে সরানোর একটা উদ্যোগ নেওয়া হয়েছিল বিগত সরকার আমলে। ওদের তখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছিল, না এটা আমরা ছাড়বো না। তো সবকিছু আপনার কাছে থাকতে হবে কেন ভাই? যার যেটা প্রয়োজন সেটা সেখানে থাকবে। যাই হোক, এখন ওনারা থাকলে ওনারা বলবেন যে এটা আমার পছন্দ না, কিন্তু পছন্দ অনেকের হবে না, কিন্তু যেটা লজিক্যাল পলিটিক্যাল পার্টিগুলো সে ওনারা বসবেন, সমাজের যা নাকি মানে আপনার বিভিন্ন জায়গায় যেন স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে বসবেন, ওসব একটা সিদ্ধান্তে আসবেন কি হয়। এটাই। অনেক ধন্যবাদ আপনাকে। একটা খবর হচ্ছে যে এমনি রাজনীতির বাইরে আসি, পরে আবার রাজনীতিতে যাও। জি। বিশ্ববাজারে কিন্তু চালের দাম কমছে, বাংলাদেশে বাড়ছে কেন? এটা মানে মূলত আমরা সবসময় বলি যে আমরা যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছু সিন্ডিকেট কাজ করে, চাউলের বাজারের জন্য সিন্ডিকেট কাজ করে। এখন চাউলের কিছু আড়তদার আছে, কিছু তাদের হাতে এগুলি অনেক সময় তারা নিয়ন্ত্রণ করে। তো তবে এই ফাঁকে আমি একটা কথা বলে নিই যে আমাদের এইবার রোজায় কিন্তু এই চালটা ছাড়া আর সবই নিম্নমুখী, আর সবকিছুর ব্যাপারে কিন্তু মানুষ এক ধরনের স্বস্তির মধ্যে ছিল। আমরা বিভিন্ন সময় এখন পর্যন্ত এখনো আছে আমরা বিভিন্ন সময় কিন্তু সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সমালোচনা করেছি, এমন করেছি, খালি সমালোচনা তো করছি, আজকে বড় প্রশংসা করি। তারা অন্যান্য ক্ষেত্রে ভালো কাজ দেখিয়েছে, এটা আমি অস্বীকার করব না। আমরা মনে করি যে না, এখন পর্যন্ত মানুষ স্বস্তিতে মধ্যে আছে আর কি। দাম অনেক কিছুরই বেড়েছে আমাদের আয়ত্তের বাইরে, তারপরে মানুষ স্বস্তিতে আছে। কিন্তু চালের ব্যাপারটা যদি ওনারা করতে পারেন তাহলে সেই স্বস্তিটা মানে একটা সর্বাঙ্গীনভাবে এটা হয় আর কি। আর ট্রাক সেল এটাও আমি যতদূর দেখেছি ভালোই চলেছে, এটাও আমি মনে করি কন্টিনিউ করা উচিত। তাহলে হয়তো মনে করেন চাউলের বাজারের উপর প্রভাব ফেলা যেতে পারে, এবং কিভাবে কেন চাউলের দাম বাড়ছে এখন পর্যন্ত আমাদের এখানে কমছে না, এটা নিয়ে আমি মনে করি তাদের গবেষণা করা উচিত। অবশ্যই। সমকালের একটা শিরোনাম হচ্ছে নথিতে আইনজীবী অন্যজন, বিল পেয়েছেন তাপস, ব্যারিস্টার তাপস। তার মানেটা হলো এটাও একটা সিন্ডিকেট কিনা? তখন তো তাই ছিল। তখন আপনার ওই আমলে কি হতো, তাপস সাহেব তো মানে অঘোষিতভাবে অলিখিতভাবে আদালতের হর্তাকর্তা ছিলেন। আপনার মনে আছে এই তাপস সাহেব দম্ভ করে বলেছিল না একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছি, বলেছিল তো? কোনো বিচার হয়েছে? সেই বিষয়ে আদালত অবমাননার কথা বলে বেশার আমিরুল ইসলাম সহ আরো কয়েকজন কিন্তু আদালতকে একটা রিট করেছিল। প্রধান বিচারপতি তৎকালীন কি বলেছিলেন এটা আমি দেখব। যিনি বলেছিলেন তিনি দেখার আগে রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে যিনি এসেছিলেন উনি এটা দেখার সময় পান নাই, তারপর উনিও চলে গেছেন। তো ওইটা তো রয়ে গেছে, তো প্রত্যাহার করা নেই কেউ, তো ওইটা নিয়ে তো কেউ দেখা দেখি করতেছে না। তো উনি তো বলেছেন এই কথাগুলো। একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দেওয়ার ক্ষমতা যে রাখে, তার নামে একটা বিল গেছে ভাই, খুব বেশি কিছু না। উদ্বিগ্ন কি আছে, দেশটা তো তাদের বাবার সম্পত্তি ছিল এক সময়। দেশটা এখন যাচ্ছে কোথায়? দেশটা এখন কোথায় যাচ্ছে এটা বলা কঠিন। কেন? কারণ আমি একটা জিনিস বলি, দেখেন আমি মাঝখানে একটা বলেছিলাম একটা জিনিস, যে একটা সময় ছিল যখন নাকি কিছু বললে পরে বলতো কি উন্নয়ন উন্নয়ন বলতো, উন্নয়নের তসবি চাপা হতো। আপনি গণতন্ত্রের কথা বললেই বলতো উন্নয়ন হচ্ছে, উন্নয়ন আর গণতন্ত্র একসঙ্গে না, উন্নয়ন আর গণতন্ত্র হলে, উন্নয়ন হলে গণতন্ত্র কিছু কমবে, এগুলো নানা ধরনের কাহিনী বলা হতো। আমার কাছে কেন যেন মনে হচ্ছিল মাঝখানে গত কিছুদিন ধরে, এখন এই উন্নয়নের পরিবর্তে আমরা জপার জন্য আরেকটা শব্দ পেয়েছি, এটা সংস্কার। সংস্কার কিছু বললে সংস্কার হোক, কিছু বললে বলে যে সংস্কারের ম্যান্ডেট আছে। তো এখন এই সংস্কার যখন তারা বলছিল, এখন আমি কি বলবো, বলবো দেশটা সংস্কারের দিকে যাচ্ছে, সংস্কারের নামে কিছু একটা হচ্ছে হয়তো বা, কিন্তু কি হচ্ছে এটা কিন্তু আমি বুঝি না। 7 মাসের সংস্কারে কিটা হয়েছে? আমি তো মনে করি 7 মাসের সংস্কারে কিছুই হয়। সংস্কারের যে কমিশনগুলি হয়েছে, এই কমিশনগুলিকে আপনি তো মার্ক হয়েছে,
কেন আপ টু দ্য মার্ক, কিভাবে আপ টু দ্য মার্ক? এই কমিশনের মেম্বারগুলিকে যারা বসাইছে কি বিবেচনায় বসাইছে, কি বিবেচনায় তারা যোগ্য লোক? কোনো কিন্তু নাই, মানে আপনি কোনো নীতিমালা পাবেন না। কিন্তু এই কমিশনগুলো কে গঠন করছে কেউ জানে না। কমিশনগুলি কে গঠন করছে? আমি যদি আপনি একজন গণমাধ্যমের লোক, আপনি বলেন গণমাধ্যম কমিশনের প্রধান হলো কামাল আহমেদ, কোন বিবেচনায়? উনি বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে অনেকদিন ধরে জড়িত, কোন বিবেচনায়? উনি তো বিদেশের নাগরিক ভাই। তো তারা আপনি বানাইছেন, তার সঙ্গে যাদেরকে মেম্বার বানাইছেন আপনি তো জানেন, এই লোকগুলিকে চিনেন, কিভাবে চিনেন বলেন? তাহলে এখন কে বানাইছে কমিশনটা? যারা বানাইছে তারা কারা? তাদের নাম তো আমরা জানি না। ওই যে মাঝে মাঝে আমরা বলি না যে মাঝখানে আপনি দেখেন যখন নাকি ইলেকশন কমিশন করা হয়, গঠন করা হয়, অনেকের কাছে নাম চাওয়া হয়। আগের বার এই বদিউল আলম মজুমদার সাহেব কিন্তু বলছিলেন যে ইলেকশন কমিশনে এতগুলি যে নাম আসছে, কোন দল কার কার নাম দিচ্ছে এবং কি কি নাম আসছে আমরা একটু দেখতে চাই। কেউ দেখায় নাই, কিন্তু কেউ দেখায় নাই। দেখালো না কেন? দেখালে অসুবিধাটা কি? ট্রান্সপারেন্সির কোথায় ক্ষতি হয়? এইবারও দেখায় নাই। এখন এইখানেও সেই একই জিনিস, কে কাকে দিচ্ছে, কেন আসতেছে, এবং তারা মিলে যে সমাধানটা দিচ্ছে, তারা মিলে যে আপনার যে রিপোর্টটা দিচ্ছে, সেই রিপোর্টটা নিয়ে যদি কেউ প্রশ্ন করে, আচ্ছা এই রিপোর্ট আপনি দেওয়ার আপনার কে দিল? রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতে আপনি সংস্কার আনবেন, সেটা তো একমাত্র জনগণ পারে। জনগণের অনুপস্থিতিতে জনপ্রতিনিধিরা পারে, এনজিওরা কিভাবে পারে, অথবা বিদেশি নাগরিকরা কিভাবে পারে? যদি এই প্রশ্নটা আমি তুলি, আপনি কি এর জবাব দিবেন? দ্বৈত নাগরিকত্ব আছে, তো দ্বৈত নাগরিকত্ব থাকুক, দ্বৈত নাগরিকত্ব। উনি তো এই দেশ ত্যাগ করে ওখানে গেছেন, ওখানকার নাগরিকত্ব নিয়েছেন, তার মানে এই দেশটা ওনার পছন্দ না, এই দেশের কষ্ট উনি সহ্য করতে পারেন না, উনি চলে গেছেন আরামের জন্য। তো ওই নাগরিকত্ব ত্যাগ করে আসুক না কেন? উনি তো এই কাজটা করে আবার চলে যাব, মানে ভাড়াটে সৈনিক নিয়ে আসছেন আপনি, ভাড়াটে এখানে লোক নিয়ে আসছেন। ভাই ভাড়াটে লোক তোমার আমার দেশে নাই। এর মাধ্যমে তো আমার দেশের সমস্ত সংবিধান বিশেষজ্ঞকে অপমান করছেন তো। তো এটা তো ঠিক না এগুলো। কাজে আলটিমেটলি যে আজকে দেখলাম মির্জা আব্বাস সাহেব কালকে বলছেন যে উনি এগুলো আমরা পরে দেখবো, যখন আমরা পলিটিক্যাল পার্টি যদি ক্ষমতা আসে তাহলে আমরা আবার নতুন করে চেক করবো। এবং হিজ রাইট, সেখানে জনপ্রতিনিধিদেরই একমাত্র এখতিয়ার আছে আচ্ছা যে সংস্কারের। কোনো এনজিও কর্মী অথবা কোনো বিদেশি নাগরিক তাদেরই এখতিয়ার নাই রে ভাই, তাদের এখতিয়ার নেই। উনি যদি বলেন যে না আমরা এই আন্দোলনের চেতনাধারী সরকার, এই সরকারই তো আন্দোলনের চেতনাধারী সরকার না। আপনি বলেন তো এই সরকারের উপদেষ্টাদের কয়জন ছিল আন্দোলনের সঙ্গে? কোটি কয়েক। তাহলে তাহলে এই আন্দোলনের চেতনার সরকার হয় কেমন করে? বলতে পারেন এটা ডক্টর ইউনূসের পছন্দের সরকার। ডক্টর ইউনূস নিজেও তো আন্দোলনের সঙ্গে ছিলেন না, ওনাকে তো হঠাৎ করে কতিপয় ছাত্র ফোন করে তারা এই বানাইছে। উনিও তো আন্দোলনের সরকারের না, এটা ওনার পছন্দের সরকার। ওনার সঙ্গে চাকরি করতো দীর্ঘদিন, এখন অবসরে আছে, তাকে ডাইকে এনে বানাইছে। ওনার কিছু বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে এসে এই বানাইছে, উপদেষ্টা বানাইছে। এটা ওনার সরকার, এটা আন্দোলনের সরকার না। ওয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি একটু বিদেশি খবর নিয়ে আপনি জানেন যে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। এটা আমি নিউজটা দেখলাম, এনডিটিভি নিউজটা। এটা আসলে যেভাবে হেডলাইন করেছে, কোন পত্রিকা করেছে? বাংলাদেশ প্রতিদিন। এটা আমি মনে করি যে এই হেডলাইনটা একটু মিসলিডিং। অনেক কাগজই আছে। বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নাই, এটা ওইভাবে না। বিষয়টা হলো উনি বলেছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে বাংলাদেশে যদি একটা আপনার ইসলামী জঙ্গের হয়, উত্থান ঘটে, তাহলে সেটা নিয়ে কি হবে। এবং উনি স্পষ্টভাবে বলেছেন যে এই ধরনের কোনো বিষয়ে আমাদের সরকার খুবই সচেতন আছে। যেমন ধরেন এই যে এখানে যে আমি আপনাকে পড়ে শোনাই উনি কি বলেছেন, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলমান দুর্ভাগ্যজনক নিপীড়ন, হত্যা ও অন্যান্য নির্যাতন যুক্তরাষ্ট্র সরকার, প্রেসিডেন্ট ট্রাম্প তো প্রশাসনের উদ্বেগের প্রধান ক্ষেত্র। মানলাম প্রধান ক্ষেত্র, কিন্তু এইগুলিকে আমাদের এখানে হচ্ছে, এটা তো হচ্ছে না। তাকে এই ধরনের প্রশ্ন করা হয়েছে, যদি এই ধরনের হয় হ্যাঁ তাহলে তো উদ্বেগের ব্যাপারই। এটা হলো জানেন কোশ্চেনটা একটা মিসলিডিং কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন থাকে না, এমন একটা কোশ্চেন করবে যেটা যেমন ধরেন একজনকে প্রশ্ন করলো
যে আপনার ওয়াইফ যে আপনি আগে নিয়মিত পিটাইতো এখনো কি পিটায়, আপনি কি উত্তর দিবেন? যদি বলে যে না এখন পিটায় না, তাহলে আপনি স্বীকার করলেন যে আগে পিটাইতো। তো এখন এটা হলো কি মিসলিডিং কোশ্চেন আর কি। বাংলাদেশে কি এটা হচ্ছে? এই বাস্তবতাকে আপনি দেখি না। যদি এরকম হয় হ্যাঁ তাহলে তো উদ্বেগের ব্যাপার বটেই। যদি ইন্ডিয়াতে এখন মুসলমানদের উপর নির্যাতন হয় তাহলে ওটা কি আমাদের জন্য উদ্বেগের ব্যাপার না? উদ্বেগের ব্যাপার। কারণ ওরা তো বলে ভাই হচ্ছে কি। তো এখন এই ধরনের কোশ্চেন করা হয়েছে এবং উনি বলছেন যে এই ধরনের কোশ্চেনে আমরা তো এই ধরনের ইসলামী পছন্দ, যেমন ইসলামী চরম প্রশ্ন করছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা ও সন্ত্রাসবাদীদের উত্থানের বিষয়ে প্রশ্নের জবাবে, কারণ এটা কি আসলে উত্থান হয়েছে? বাংলাদেশে ইসলামী চরমপন্থা সন্ত্রাসবাদী উপাদানের উত্থান ঘটছে কথিত? তাহলে যদি ঘটে থাকে তাহলে উদ্বেগের বিষয়, সমস্যাটা কি? এরকম আর কি। আপনি জানেন যে একটা নতুন যে জিনিসটা ধর্ষণের একটা বিচারের ধর্ষণের সংজ্ঞা চেঞ্জ করার জন্য সিদ্ধান্ত হতে যাচ্ছে, সেটা বিচার নতুন ধারাও সংযোজিত হয়েছে আর কি। এখন বোধহয় সময়সীমা বোধহয় কমানো হয়েছে। হ্যাঁ, এটাকে আপনি কিভাবে শুনেন মোদি ভাই, আমি একটা কথা বলি আপনাকে। আইন একরকম, আইনের প্রয়োগ হলো আরেক রকম। আইনের চেয়ে আইনের প্রয়োগটা হলো মোর ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমাদের এখানে ধর্ষণ, নারী নির্যাতন এর কঠোর আইন আছে। নারী নির্যাতন এবং ধর্ষণের ক্ষেত্রে আইনটা তো এমন যে আপনি জামিনই হবে না, এটা অজামিনযোগ্য একটা অপরাধ। তো এই ধরনের আইন পৃথিবীর খুব কম দেশে আছে। এর যে কঠোর আইন আবার কেমনি করা হয়। এখন এই আইন থাকার পর কমছে, অপরাধের মাত্রা কি কমছে? কমেনি তো। কেন কমে নাই? কারণটা হলো এই আইনটার প্রয়োগ যথাযথভাবে হচ্ছে না। আপনি যদি একটু খবর নেন, আপনি আপনার ক্রাইম রিপোর্টারকে বলেন, আদালত কোর্ট রিপোর্টারকে বলেন একটু খবর নিতে যে গত 10 বছরে নারী নির্যাতনের মামলা কতগুলি হয়েছে এবং তার মধ্যে কত পার্সেন্ট নারী নির্যাতনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অপরাধী সাজা পেয়েছে। আপনি খবর নিয়ে দেখেন, সাজার পরিমাণ 10%ও না। কেন না? এই কারণে যে এর মধ্যে অনেক সাজানো মামলা হয়, মানুষকে মানহানি হয়, তারপরে ওই লোকের মান সম্মানের ভয়ে টাকা পয়সা দিয়ে এটাকে ম্যানেজ করে ফেলায় এবং দুজন মিলে আপোষ করে ফেলায়। কাজে আইনটা যখন জটিল হয় তখন করে কি, যদি আইনের প্রয়োগটা ঠিক না হয় তাহলে কিছু স্বার্থান্বেষী লোক, কিছু ধান্দাবাজ লোক এই আইনটার মিস ইউজ করে। কাজে এখন যখন আপনি এটাকে আরো কঠিন করবেন তখন মিস ইউজের পরিমাণ আরো বাড়বে। এখন যেটা হচ্ছে যে শিশু ধর্ষণের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, এটা ঠিক আছে, এটা মনে করি এটা খুবই উচিত। শিশু নির্যাতনের ব্যাপারটা আবার আরো কঠিন ব্যাপার, ওইটা ঠিক আছে, ওইটাকে আমি সাপোর্ট করি। এটা হওয়া উচিত, এটা আলাদা ট্রাইব্যুনালে এবং দ্রুত বেগে করা উচিত। আমার মনে হচ্ছে যে আরেকটা কথা হলো যে পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা বলছেন যে পুলিশকে অবহেলা করে দেশ করতে পারবো না। ভালো কথা, উনি তো কথা বলেন খুব সুন্দর। তা তো বটে, উনি তো কথার জাদুঘর বলা হয়ে থাকে। উনি সারা খেলে আমার দেশে না, সারা দুনিয়াতে উনি বিখ্যাত কথা সুন্দর করে কথা বলার জন্য। তো পুলিশকে অবহেলা করে আপনি দেশকে অগ্রসর, এই যে উপলব্ধিটা, এই উপলব্ধিটা আরেকটু আগে হওয়া দরকার ছিল। কেন? কারণ পুলিশকে তো অবহেলা করা হয়েছে। আপনি আমাকে বলেন 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে আপনি কি পুলিশকে অবহেলা করেন নাই? যত লোক মারা গেছে, যত পুলিশ মারা গেছে, কোনো বিচার হবে? হবে না তো। ওই মৃত্যুতে কোনো বিচার হবে না। তো বিচার হবে না, এটাকে অবহেলা না। একটা গোষ্ঠী, একটা আপনার কি বলে একটা শ্রেণী, তাদের যদি ওই আন্দোলনে মৃত্যু হয়ে থাকে তার কোনো বিচার হবে না। আপনি ইন্ডিমিটি দিয়ে দিচ্ছেন। তো আপনি যারা মারা গেছে ওখানে, মারা গেছে কারা? বেসিক্যালি একটা এই ধরনের শৃঙ্খলাবদ্ধ বাহিনীর মূল গুলিটা আসলে কে করে? একটা কনস্টেবল যখন গুলি করে, এটা কি আসলে কনস্টেবল করে নাকি তাকে যে কমান্ড করে সে করে? সে বলে কমান্ডার। তখন যদি সে কমান্ডারের কমান্ড না মানে তার চাকরিও থাকবে না, জীবনও থাকবে না। কি করবে? তা আপনি কমান্ডারকে ধরছেন, ওকে ধরছেন, তাহলে ও তো মারা গেছে ভাই। যে গুলি করছে সেই কিন্তু মারা যায় নাই, তার পাশের জন্য তো ঢেল খেয়ে মরে গেছে। এখন তাই বলতে ওই হত্যার কোনো বিচার হবে না। এবং তাহলে ওর ছেলে মেয়ে কি দেশের নাগরিক না? ওর বউ ওই দেশের নাগরিক না? তার জীবনটা কি হবে? যেহেতু বিচার হবে না, সে কি পুলিশের মৃত্যুর কারণে তার মধ্যে যে
সার্ভিস থেকে যে ইটা পাওয়ার কথা ছিল, ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, অথবা তাদের যে প্রাপ্য ছিল, এটা তারা পাবে না। তাহলে আপনি পুলিশকে মূল্যায়নটা আপনি কেমন করে করলেন? 7 মাসের মাসায় এসে নিয়ে আপনি যে বাণী দিচ্ছেন, এই বাণীর সঙ্গে তো কোথাও 7 মাসে আপনার কর্মের কোনো মিল নাই তো। তো যদি না হয় তাহলে আপনি কিভাবে পুলিশকে আপনি উদ্দীপ্ত করবেন, পুলিশকে কিভাবে আপনি পুনর্গঠন করবেন? এত সহজ নাই বিষয়গুলো। যাই হোক, এই উপলব্ধি তো ভালো, উপলব্ধি ভালো। শুনেন, উনি আজকে পুলিশের সমাবেশে ছিলেন, কথাগুলি বলছেন, কালকে ছাত্রদের সমাবেশে যাবেন, আবার এমন কিছু বলবেন এদিকে ছাত্রদের জন্য যায়। এরই তো নিয়ম, সব পলিটিক্যাল পার্টি একই কাজ করে। এটাই রাজনীতি। এই রাজনীতি চক্করেতে আমরা আছি। যাই হোক, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেটা বলছেন যে বিএনপিকে 11-এর মতো মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা হচ্ছে। না, এটা উনি বলেছেন কিভাবে আমি ডিটেলে দেখি নাই, তবে আমি একটা কথা বলি, মিডিয়া বিএনপিকে খুব একটা ডিফেম করছে বিভিন্ন বিষয়ে, অনৈতিকভাবে অথবা অন্যায়ভাবে অথবা ভিত্তিহীনভাবে, এটা আমি মনে করি না। বিভিন্ন মিডিয়াতে বিএনপির অনেক একদম প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর আসতেছে, এবং সেই খবরগুলি একেবারেই ভিত্তিহীন আমি তা মনে করি না। বিএনপির একদম তৃণমূল পর্যায়ে বিএনপির চাঁদাবাজি কিন্তু চলছে। বিএনপি উনি বিদেশে বৈশা ওনার লোকজনকে দিয়া অনেককে বহিষ্কার করাচ্ছেন, এটাও সত্যি। ওনার মধ্যে একটা শুভ ইচ্ছা আছে, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু কাজ কি হচ্ছে? কাজ তো হচ্ছে না, চাঁদাবাজি তো চলছে। এবং সেই চাঁদাবাজির খালি নামটা পরিবর্তন হয়েছে, চেয়ার আগেরটাই আছে, চেয়ারে উপবিষ্ট লোকটা সে বেসিক্যালি বিএনপি। এবং আরেকটা ঘটনা ঘটছে, যেটা নাকি ওনার খেয়ালে আছে নিশ্চয়ই, আমি মনে করি, সেটা হলো প্রত্যেকটা প্রত্যন্ত এলাকা, আমি যতটুকু খবর জানি আর কি, ওখানে বিএনপির এই সমস্ত কর্মকাণ্ডগুলো খুব এদের মাথা মোটা। বেসিক্যালি আমি বললাম এদের লোকগুলো আসলে মাথা মোটা লোকেরা, কারণ এরা সূক্ষ্ম চালের কাছে হেরে যাচ্ছে। এখন ওখানে তাদের যে প্রতিদ্বন্দ্বী, মানে জামাতের যারা লোক, তারা কিন্তু বিএনপির এই সমস্ত চাঁদাবাজি করতে দিচ্ছে, তোমরা করো। ওরা করছে এবং জামাত এটা প্রচার করতেছে, এই দেখো ও চাঁদাবাজি করতেছে, আওয়ামী লীগ এসে বিএনপি চাঁদাবাজি করতেছে, এটা বলে সে স্থানীয়ভাবে মানুষের মধ্যে বোঝানোর চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ আর বিএনপি একই জিনিস, অতএব বিকল্প হিসেবে একমাত্র আমি আছি। এটা কিন্তু জামাতের লোকজন অনেক সময়, এটা তাদের পলিটিক্স, এটা আমি অন্যায় বলি না কিন্তু, কারণ এটা তাদের পলিটিক্স, তো এটাই, তারা তো এটাই করবে। কিন্তু এই পলিটিক্সটা বিএনপি বুঝতে পারছে কিনা, এটা আমার সন্দেহ আছে। বুঝতে পারছেন, নাহলে এত লোককে বহিষ্কার করতো না। তো ওই বহিষ্কারগুলো কাজ তো হচ্ছে না এই কারণে, অন্যরা ভয় পাচ্ছে না, অন্যরা মনে করতেছে আমি চাঁদাবাজি করবো, ওনার কাছে খবর যাইতে যাইতে আমার মোটামুটি 1-2 কোটি টাকা ইনকাম হয়ে যাবে, তারপর বহিষ্কার করলেই কি না করলে কি টাকা তো আমার আছে, ইলেকশনের সময় আবার আমার দলে ফিরিয়ে নিব। উচিত কি আমি বলি, আমার এখানে একটা পরামর্শ আছে, যদি আপনার সময় দেন 1 মিনিটে বলি। পরামর্শটা হলো তারেক রহমানের উচিত যে কে কোথায় চাঁদাবাজি করছে এটা আপনি জানতেছেন কিভাবে? পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে বলে যদি জানতেছেন, আপনি পত্রপত্রিকা প্রকাশিত হওয়ার অপেক্ষা থাকেন না, বরঞ্চ আপনি একটা ঘোষণা দেন যে যত এলাকায় চাঁদাবাজি করতেছে, বিএনপি লোক চাঁদাবাজি করতেছে, চাঁদাবাজি তো কারো না কারো কাছ থেকে করছে, যার কাছ থেকে করছে সে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, উনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, বলেন যে আপনারা আপনাদের হাতে থাকা ডকুমেন্ট সহ, যতটুকু ডকুমেন্ট আছে ওইটা সহ, অন্য 2 জনের সাক্ষী টাক্ষী সহ পুরো ইনফরমেশনটা লেখা আমার কাছে পাঠান। আমি এখান থেকে এটা, আমি একটা বরং একটা উনি একটা গোয়েন্দা বিভাগের মতো একটা বানান, তারা এটা জাজ করবেন যে কোনটা বানানো না, বোঝা কিন্তু খুব একটা কঠিন না। 2 জনদের চেক রিচেক করবেন, করে উনি ওইখান থেকে বসে সরাসরি, কারো মাধ্যমে না, উনি যাদের মাধ্যমে কাজগুলি করেন এই লোকগুলি সুবিধার না, সরাসরি উনি অ্যাকশন নেবেন। উনি এটা খালি ঘোষণাটা দেখ, আপনি দেখবেন চাঁদাবাজি অর্ধেক কমে গেছে, তারপরে 2-1টা অ্যাকশন নেক, আপনি কোনো চাঁদাবাজি পাবেন না। এই কাজটা ওনাকে করতে হবে। উনি তো ডিজিটালি ওখান থেকে দল চালাচ্ছেন, ওখানে প্রতিদিন ভাষণ দেন, তো প্রতিদিন ভাষণ যেভাবে দিতে পারেন এইভাবে প্রতিদিন দিতে গেছে সংগ্রহ করেন, ওখানে বসে আপনি জাজ করেন, কোনো সমস্যা নাই। মাসুদ কামাল, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় চাইছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।